আপনার জন্মকুণ্ডলিতে রাহু কীরকম অবস্থায় রয়েছে, রাহু আপনাকে ভালো ফল দিচ্ছে নাকি খারাপ ফল দিচ্ছে। যারা অ্যাস্ট্রোলজি জানেন না তারা যখন টিভিতে কোনো অনুষ্ঠান দেখেন বা ইউটিউবে কোনো ভিডিও দেখেন তখন প্রায়শই একটা কথা শুনে থাকবেন যে যদি আপনার রাহু ভালো হয় তাহলে আপনি জীবনে এই সমস্ত জিনিসগুলো প্রাপ্ত করবেন, আর যদি আপনার কুণ্ডলিতে রাহু খারাপ হয় তাহলে এই জিনিসগুলো আপনার খারাপ হবে। এখানে সমস্যা হচ্ছে যদি ভালো হয় আর যদি খারাপ হয়, এই কথাটা আমরা কি করে বুঝব যে রাহু ভালো না রাহু খারাপ আমার কুণ্ডলিতে। যারা অ্যাস্ট্রোলজি জানেন না তাদেরকে গ্রহ, গ্রহের ভাব, নক্ষত্র ইত্যাদি ব্যাপারগুলো বললে তারা সহজে ব্যাপারটা বুঝবেন না। তাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আজকের এই ভিডিও। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবার প্রথম আমাদের রাহু সম্বন্ধে কিছু তথ্য জেনে নিতে হবে। রাহু কোনো গ্রহ নয়, রাহুকে জ্যোতিষশাস্ত্রে ছায়াগ্রহ হিসেবে ধরা হয়। রাহুর খালি মাথা রয়েছে, মানুষের চিন্তা ভাবনার উপর রাহুর নিয়ন্ত্রণ থাকে। চালাকি, ধোঁকাবাজি, নিজের কাজ চালাকির দ্বারা করে নেওয়া, এই সমস্ত গুণগুলো রাহুর মধ্যে পাওয়া যায়। স্পাই, ডিটেকটিভ হতে গেলে যে গুণগুলোর প্রয়োজন হয় তা রাহুর মধ্যে পড়ে। আজকের দিনে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, সফটওয়্যার এছাড়াও আরও অনেকগুলো জিনিসের উপর রাহুর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। পৌরাণিক তথ্যে গেলে সমুদ্র মন্থনের সময় যে অমৃত পাওয়া গিয়েছিল তা নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ শুরু হয়। দেবতারা বলেন অমৃত তাদের, আর অসুররা বলে অমৃত তাদেরও চাই। অমৃত যখন দেবতাদের মধ্যে বন্টন হচ্ছিল সেই সময় এক রাক্ষস ছলনার দ্বারা দেবতাদের রূপ ধরে দেবতাদের লাইনে দাঁড়িয়ে পড়ে। পরে তার চুরি ধরা পড়ে এবং ভগবান বিষ্ণু তাকে বধ করে। রাক্ষসের মাথাটাকে রাহু বলে আর ধরটাকে কেতু বলে। সেই জন্য আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন যে রাহুর কাছে শুধু মাথা আছে, ধর নেই। যাদের জন্মকুণ্ডলিতে রাহু ভালো পজিশনে আছে তাদের রাহু রাতারাতি ভালো রেজাল্ট দিয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কুণ্ডলিতে রাহু অ্যাক্টিভ হয় বা রেজাল্ট দিতে শুরু করে তো আকস্মিকভাবে রেজাল্ট দিতে শুরু করে। ভালো রেজাল্ট করুক বা খারাপ রেজাল্ট করুক, করবে আকস্মিকভাবে। রাহু যখন কুণ্ডলিতে অ্যাক্টিভ হয় তখন আপনার নিজের নেওয়া সিদ্ধান্ত বা ডিসিশান আপনাকে কোটিপতি বানাবে, সফল বানাবে, অথবা আপনার নিজের নেওয়া সিদ্ধান্ত বা ডিসিশান বা নিজের দ্বারা করা কর্ম আপনাকে বরবাদ করবে। আমরা জানি যে রাহুর প্রভাব জুয়া, লটারি, শেয়ার মার্কেট এসব ফিল্ডে থাকে। জুয়া, লটারি এগুলো একটা শর্টকাট পদ্ধতি, অর্থাৎ জুয়া, লটারি এসব থেকে খুব কম সময়ে অধিক অর্থ ইনকাম করা যায়। এ সমস্ত ক্ষেত্রে যা রেজাল্ট হয় তা আকস্মিকভাবেই হয়। জুয়া খেললে তার ফলাফল কখনো 5 দিন পরে হয় না, সেই মুহূর্তেই হয়। তাতে হয় আপনার জিত হবে অথবা হার হবে। বলার অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেখানেই আকস্মিকতার ব্যাপার আসে, যেখানেই ইনস্ট্যান্ট রেজাল্টের ব্যাপার আসে, সেখানেই রাহু অ্যাক্টিভ হয়ে যাবে। আজকের দিনে বেশিরভাগ মানুষ শর্টকাটের পিছনে দৌড়চ্ছে। কম সময়ে, কম পরিশ্রমে কিভাবে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই শর্টকাটের রাস্তায় দৌড়চ্ছে। তাই বর্তমান সময়ে শুক্র, শনি,
রাহু, কেতু এই প্ল্যানেটগুলোর গুরুত্ব মানুষের জীবনে বেশি পরিমাণে প্রভাব ফেলছে। আজকের এই কলিযুগে রাহুর মতো অভিশাপ বর্তমান সময়ে বরদানের রূপ নিয়েছে। রাহু কোনো শুভ গ্রহ নয়, এটাই সত্য, কিন্তু মানুষের পরিস্থিতি সবসময় স্থান, কাল, পাত্রর উপর নির্ভর করে। সেই কারণে রাহুর গুরুত্ব বর্তমান সময়ে বেড়ে গেছে। যারা জ্যোতিষশাস্ত্র জানেন বা বোঝেন তারা তো খুব সহজেই যে কোনো কুণ্ডলী দেখে বলে দেবেন কোন গ্রহ কীরকম ফল দিচ্ছে বা দেবে, কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জানেন না তাদের জন্য এই ভিডিও। স্টেপ বাই স্টেপ কিছু পয়েন্ট এর মাধ্যমে খুব সহজেই জেনে যাবেন যে রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন রেজাল্ট করছে। খুব সহজ পদ্ধতিতে কিছু পয়েন্ট বলবো, নিজের কুণ্ডলী সামনে খুলে রাখুন। আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলোর মধ্যে কতগুলো পয়েন্ট আপনার কুণ্ডলিতে অ্যাপ্লাই হচ্ছে সেটা একবার মিলিয়ে নিন। এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তার কারণ আমি একটা পয়েন্ট বললাম আর সেটা আপনার জন্মকুণ্ডলিতে মিলে গেল, আপনি খুশি হয়ে গেলেন, বা সেই পয়েন্টটা আপনার মিলল না তো আপনি নিরাশ হয়ে গেলেন। ব্যাপারটা আদৌ সেরকম নয়। পুরো ভিডিওটা দেখুন আর তারপর মেলান যে কতগুলো পয়েন্ট আপনার কুণ্ডলিতে অ্যাপ্লাই হলো। কোনো গ্রহকে বিচার করতে গেলে সবার প্রথম আমাদের দেখতে হবে সেই গ্রহ জন্মকুণ্ডলীর কোন ঘরে বা ভাবে বসেছে। জন্মকুণ্ডলিতে যে লগ্নের ভাব হয়, এই লগ্ন আর এই লগ্নের যে স্বামী গ্রহ হয়, সে যে কোনো গ্রহের ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করে। কারণ কোনো গ্রহের ক্ষেত্রে যদি লগ্নেশ নৈসর্গিক মিত্র হয় বা এই গ্রহের সাথে সম্বন্ধ ভালো হয়, তাহলে সেই গ্রহ এই লগ্নে ভালো ফল করতে বাধ্য হয়। বলার অর্থ হচ্ছে, লগ্নের স্বামী যদি রাহুর ক্ষেত্রে কমফোর্টেবল হয়, তাহলে এই কুণ্ডলিতে রাহু যেখানেই বসুক কমফোর্টেবল হবে। কিন্তু কমফোর্টেবল হওয়ার অর্থ এই নয় যে রাহু নিজের স্বভাব ছেড়ে অন্য রেজাল্ট দিতে শুরু করবে, কিন্তু রাহু তুলনামূলক ভালো রেজাল্ট করবে। তাই সবার প্রথম আপনাকে দেখতে হবে আপনার লগ্ন কোনটা। যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রথম ঘরে বা ভাবে 2 লেখা থাকে, তাহলে আপনি বৃষ লগ্নের জাতক বা জাতিকা। এটা শুক্রের লগ্ন। আমরা জানি রাহুকে শনিবৎ রাহু বলা হয়। 12টা লগ্নের মধ্যে একমাত্র বৃষ লগ্ন এমন একটা লগ্ন যেখানে কিছু শর্ত ভালো হলে রাহু এখানে কিছু নির্দিষ্ট ঘরে বা ভাবে বসলে যতটা ভালো রেজাল্ট রাহু বৃষলগ্নে করবে তা হয়তো অন্য কোনো লগ্নে রাহু করতে পারবে না। বৃষলগ্নের কুণ্ডলিতে রাহু কারক হয়। এই লগ্নে রাহুর থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। শুক্রের এই লগ্নে নবম ঘর বা ভাগ্যস্থানে শনির ঘর হয়। যেরকম আগেই বললাম, রাহুকে শনিবৎ রাহু বলা হয়। এটাও একটা কারণ যে বৃষলগ্নে রাহু ভালো পজিশনে বসলে এত ভালো রেজাল্ট দেবে যা আপনার কুণ্ডলিতে শনি বা বুধও দিতে পারবে না। একটা জিনিস জানবেন যে বুধকে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার জন্য মানা হয়, অর্থাৎ বুধ যখনই কুণ্ডলিতে অ্যাক্টিভ হয় তখনই ফল দেওয়া শুরু করে, তা সে ভালো ফল হোক বা খারাপ ফল। কিন্তু তার থেকেও যদি কেউ তাড়াতাড়ি রেজাল্ট দেয় তা হলো রাহু। যদি আপনার জন্মকুণ্ডলীর প্রথম ঘরে 3 নম্বর লেখা থাকে, তাহলে সেটা মিথুন লগ্নের কুণ্ডলী হবে। আর এখানেও ভাগ্যভাবে শনির রাশি হয়। মিথুন লগ্নের ব্যক্তিরা বুধের দ্বারা প্রভাবিত হয়, ইন্টেলিজেন্ট হয়, 3-4টে কাজ একসাথে করার ক্ষমতা এরা রাখে। একসাথে অনেকগুলো কাজ করার ক্ষমতা এদের ব্রেনে থাকে।
এদের মেমোরি খুব শক্তিশালী হয়, পরিশ্রমী হয় এরা। অনেকগুলো গুণ এদের মধ্যে থাকে। যদি এদের মধ্যে কিছু কমতি থাকে তাহলে এরা খুব তাড়াতাড়ি রেগে যায় ও খুব তাড়াতাড়ি খুশি হয়ে যায়। মিথুন লগ্ন এমন একটা লগ্ন যেখানে রাহু খুব ভালো রেজাল্ট করতে পারে। এই লগ্নে রাহু কারক, এরপরও রাহুর পজিশন একটা ফ্যাক্টর করে, কিন্তু লগ্ন যদি রাহুর জন্য কারক হয় তাহলে অন্য লগ্নে রাহু যতটা ক্ষতি করবে তার থেকে অনেক কম ক্ষতি করবে কারক লগ্নে, আর ভালো রেজাল্ট বেশি পরিমাণে দেবে। আপনার কুণ্ডলী যদি 6 নম্বর দিয়ে শুরু হয় তাহলে আপনার কন্যা লগ্ন। কন্যা লগ্ন বুধের দ্বারা প্রভাবিত হয়। জ্যোতিষশাস্ত্রে অনেকের মতে এই রাশিকে রাহু নিজের রাশি মনে করে। অনেকের মতে কন্যা রাশিতে রাহু উচ্চ হয়, আবার অনেকের মতে রাহুর নিজের কোনো রাশি হয় না, যে রাশিতে বসে তার স্বভাব বা স্বরূপ ধারণ করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কন্যা লগ্ন বা কন্যা রাশিতে রাহু যদি ভালো পজিশনে বসে তাহলে অন্য রাশি বা লগ্নের থেকে এখানে বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়। যাদের জন্মকুণ্ডলিতে কন্যা রাশিতে রাহু বিরাজমান আছে আর যদি রাহু ভালো পরিস্থিতিতে থাকে তাহলে ভয়ানক ভালো রেজাল্ট দিয়েছে। আর যাদের কুণ্ডলিতে কন্যা রাশিতে রাহু খারাপ পজিশনে বসেছে সেই জায়গায় রেজাল্ট যখন রাহু দেবে তখন ভয়ানক খারাপ রেজাল্ট দেবে। আমার কথার অর্থ এই নয় যে কন্যা রাশিতে রাহু খুব ভালো রেজাল্ট করে বা কন্যা রাশিতে রাহু খুব খারাপ রেজাল্ট করে। আমি বলতে চাইছি কন্যা রাশিতে রাহুর যে রেজাল্ট হয় তা অত্যন্ত হাইপার অ্যাক্টিভ হয়। এই যে কন্যা লগ্ন হয় এখানে রাহু কারক হয় ও রাহুর পজিশন যদি ভালো হয় তাহলে রাহু খুব ভালো ফল দেয়। যদি আপনার কুণ্ডলী 7 নম্বর দিয়ে শুরু হয় তাহলে তা তুলা লগ্ন হবে। 12টা লগ্ন বা 12টা রাশির মধ্যে সবথেকে ব্যালেন্স লগ্ন বা রাশি হয় এটা। নিজের বন্ধু সার্কিটে একজন বন্ধু অবশ্যই তুলা লগ্ন বা তুলা রাশির হলে ভালো হয়, কারণ এদের মধ্যে কোনো দেখনদারি থাকে না। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এদের মধ্যে ব্যালেন্স করার অদ্ভুত ক্ষমতা থাকে। কথাবার্তা বলার ক্ষেত্রে হোক, এদের ব্যবহার হোক বা এদের বুদ্ধিমত্তা হোক, সর্বক্ষেত্রেই এরা পারদর্শী। এদের মধ্যে কমতি খোঁজা খুবই কষ্টকর। এটা শুক্রের দ্বারা প্রভাবিত রাশি। এই লগ্নে রাহু ভালো রেজাল্ট করে, শর্ত এটাই যে রাহুর পজিশন ভালো হতে হবে। এছাড়া আপনার কুণ্ডলী যদি 10 নম্বর দিয়ে শুরু হয় তাহলে তা মকর লগ্ন হবে। শনিবৎ ফল দেওয়া রাহু মকর লগ্নে কারক হয়, কিন্তু যেন লগ্নে না বসে। মকর লগ্নেই রাহু বসলে কিছু মাইনাস আছে, তার জন্য রাহুর রেমেডি করা দরকার। এছাড়া অন্য জায়গায় ভালো পজিশনে বসলে এই লগ্নে রাহু আপনাকে ভালো ফল দেবে। এছাড়া আপনার কুণ্ডলী যদি 11 নম্বর দিয়ে শুরু হয় তাহলে তা কুম্ভ লগ্ন হবে। কুম্ভ লগ্ন অন্তিম লগ্ন যেখানে রাহু কারক হয়। এখানেও রাহু যদি ভালো পজিশনে বসে তাহলে অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। তাহলে যেটা দাঁড়ালো, আপনার লগ্ন যদি 2, 3, 6, 7, 10, 11 অর্থাৎ এই 6টা লগ্ন দিয়ে শুরু হয় এবং রাহুর পজিশন যদি ভালো থাকে তাহলে রাহু থেকে আপনি ভালো ফল পাবেন। পজিশন ভালো বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে রাহু মিত্র ঘরে বসা, রাহুর কাছে অংশবল থাকা এবং অন্য কোনো পাপগ্রহের দৃষ্টি না পড়া। আমার এখানে প্রথম পয়েন্ট শেষ হলো। এখানে পয়েন্ট শেষ হওয়ার পর দর্শকরা দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন। একজন বলবেন আমি যে পয়েন্টগুলো বললাম সেটা আপনার কুণ্ডলিতে মিলে যাচ্ছে, আর অন্যজন বলবেন
এই পয়েন্ট আমার কুণ্ডলিতে মেলেনি। যাদের মিলেছে তাদের খুশি হবার কিছু নেই, আর যাদের মেলেনি তাদের এটা ভাবার কোনো কারণ নেই যে রাহু তাদেরকে কুণ্ডলিতে খারাপ ফল দেবে। এবার আসি দ্বিতীয় পয়েন্ট নিয়ে। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে রাহু দ্বিতীয় ঘরে বসে, অর্থাৎ ধনভাবে বসে, কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী দ্বিতীয় ঘর বা ধনভাব শুক্রের ঘর হয়। এখান থেকে আমরা সম্পত্তি দেখি, ধন বা অর্থ দেখি, সেভিংস দেখি, কথাবার্তা অর্থাৎ বাণী দেখি। এখান থেকে ব্যক্তির ট্যালেন্টও দেখা হয়, পৈতৃক সম্পত্তিও দেখা হয়, ব্যবহার দেখা হয়। এছাড়াও দ্বিতীয় ঘর থেকে আরও অনেক কিছু দেখা হয়। শুক্রকে আমরা সুখের কারক হিসেবে জানি। লাক্সারিয়াস লাইফ, ধন, আকর্ষণ এগুলোও আমরা শুক্রের কাছ থেকে পেয়ে থাকি। যখনই অর্ধত্রিকোণভাবে রাহু বসবে, বিশেষ করে দ্বিতীয় ঘরে, তখন আপনার অর্থনৈতিক দিকের জন্য খুবই ভালো হবে। অনেকের মনে হতে পারে রাহু আমার দ্বিতীয় ঘরে আছে, কিন্তু আমার এরকম হয় না। এই কারণে প্রথমেই বললাম, পুরো ভিডিওটা দেখলে তারপর বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাইছি। যখন ধনভাব রাহু বসে, তখন জীবনে কখনো কখনো এরকম স্থিতি তৈরি করে যে হঠাৎ কোনো বড় লাভ প্রাপ্তি হয়। এখানে বসা রাহু খুব সহজ পদ্ধতিতে আপনাকে পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করায়, কারণ এই ঘর থেকে সম্পত্তিরও বিচার করা হয়। কেউ কেউ অচল সম্পত্তি বানায়। যখন রাহু অর্ধত্রিকোণ ঘরে বসবে, তো এখান থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবে। ষষ্ঠ ঘরে রাহু কারক হয়। ষষ্ঠ ঘরে রাহুর দৃষ্টি পড়ার ফলে ব্যক্তি রিস্ক নিতে পারে এবং রিস্ককে সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। যে সমস্ত জিনিস ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয়, সেখানে রাহুর চালাকি এসে যায়। যাদের দ্বিতীয় ঘরে রাহু আছে, খেয়াল করবেন তারা কথাবার্তায় খুব ক্যালকুলেটিং হয়। কোথায়, কখন, কিভাবে কথা বলতে হবে, এই সমস্ত ব্যক্তি তা খুব ভালো মতো জানে। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো, বড়দের সাথে বড়দের মতো ব্যবহার করবে। এখানে রাহু ভালো পরিস্থিতিতে থাকলে কোনো জায়গায় কোন কথা বলতে হবে তা বিচার করার ক্ষমতা আপনাকে দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে যেটা বললাম, এখানে বসা রাহু পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করায় এবং ব্যক্তির নিজের চেষ্টা বা প্রয়াসের দ্বারা অচল সম্পত্তি বানায়। পয়সা সেভিংসও হয় এবং ভালো জায়গায় ইনভেস্টমেন্টও হয়। অর্থাৎ এখানে বসা রাহু ব্যক্তির ক্ষেত্রে পয়সা দিয়ে পয়সা বানানোর রাস্তা তৈরি করে দেয়। ষষ্ঠ ঘরে দৃষ্টির ফলে আপনার শত্রু, আপনার ঋণ, আপনার রোগকে টিকতে দেবে না। এখানে বসা রাহুর নবম দৃষ্টি যখন দশম ঘরে পড়ে, সেটা কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো হয়। যখন অর্ধত্রিকোণে বসা রাহু বাকি দুটো অর্ধত্রিকোণকে দেখবে, তখন অর্থনৈতিক পরিস্থিতি এমন তৈরি করবে যে আপনাকে জীবনে কখনো অর্থের জন্য কারোর সাহায্য নিতে হবে না। শর্ত একটাই, যে রাহুর কন্ডিশন ভালো হতে হবে। খারাপ রাহু অনেক খারাপ জিনিসও দিয়ে থাকে। দ্বিতীয় ঘর থেকে খাওয়া দাওয়ার বিচার করা হয়। দ্বিতীয় ঘরে রাহু বসা অবস্থায় যদি দ্বিতীয় ঘরের অধিপতি কমজোর পরিস্থিতিতে বসে, তার সাথে চন্দ্রমা ও বৃহস্পতির মতো গ্রহ যদি কমজোর হয়ে যায়, তো এরকম ব্যক্তি ননভেজ জাতীয় খাবার বেশি খায় এবং কখনো কখনো অ্যালকোহলিক হয়ে পড়ে। দ্বিতীয় ঘর ছাড়া জন্মকুণ্ডলীর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে রাহু ভালো রেজাল্ট করে থাকে। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী এটা বুধের ঘর হয়। এখানে বসা রাহু মানুষকে মাল্টি ট্যালেন্টেড বানায়। যাদের তৃতীয় ঘরে রাহু আছে, তাদেরকে খেয়াল করে দেখবেন তারা অন্যের কাছ থেকে সহজে কোনো জিনিস চায় না। একসাথে অনেক কাজ হাত দেবে এবং সেই সমস্ত কাজই সম্পন্ন করবে, তাই মাল্টি ট্যালেন্টেড বললাম। একসাথে অনেক কিছু শিখতেও পারে এরা।
এরা ফিল্ড ওয়ার্কে ভালো পারফরমেন্স করে। চাকরির ক্ষেত্রে হলে, ট্রাভেলার বা ট্যুরিজম হলে, মানুষের সাথে মেলামেশা, বাইরে যাওয়া অর্থাৎ ফিল্ড ওয়ার্কে রাহু খুব ভালো পারফরমেন্স করে। থার্ড হাউসে বসা রাহু নিজের হাতে নিজের ভাগ্যকে তৈরি করা ব্যক্তি বানায়। তার কারণ হচ্ছে তৃতীয় ঘরে বসা রাহু সপ্তম দৃষ্টিতে ভাগ্যকে দেখে। আর রাহু ভাগ্যস্থানে বসুক বা রাহু ভাগ্যস্থানকে দেখুক, দুটো ক্ষেত্রেই ভাগ্য উদয়ে বাধা সৃষ্টি করে। রাহু যখন তৃতীয় ঘরে বসে তখন ব্যক্তি মারাত্মক পরিশ্রমী হয়, পরাক্রমী হয়। এরকম ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে হার মানতে নারাজ হয়। একটা কাজ না হলে সঙ্গে সঙ্গে অন্য কাজ ধরে নেবে, সেই কাজ না হলে আবার অন্য কাজ ধরে নেবে। সব ধরনের প্রয়াস করবে, শান্ত বসবে না আর হার মানবে না। জীবনে কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও এরকম ব্যক্তির কোনো আফসোস থাকবে না, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, নিজের দুঃখের কথা কখনোই আপনাকে বলতে যাবে না। তৃতীয় ঘরে রাহু কারক হয়। তৃতীয় ঘর পরাক্রমের ঘর হওয়ার জন্য এখানে শুভ গ্রহ ভালো রেজাল্ট করতে পারে না, সেই তুলনায় পাপগ্রহ এখানে ভালো রেজাল্ট করে। তৃতীয় ঘর বা ভাব হচ্ছে জন্মকুণ্ডলীর পঞ্চম ঘর। পঞ্চম ঘর বলাতে অনেকে অনেক রকম মতামত জানাতে পারেন। হয়তো আমিও বলতে পারি আগে কোনো ভিডিওতে যে পঞ্চম ঘরে রাহু ভালো রেজাল্ট করে না, এটা বলেছি। এটা সত্য কথা। ধর্মত্রিকোণের যে তিনটে ঘর হয় সেখানে একমাত্র পঞ্চম ঘরই এমন একটা ঘর যেখানে রাহু ভালো রেজাল্ট করতে পারে। এছাড়া লগ্ন ও নবম ঘরে বসা রাহুর ক্ষেত্রে যদি 100টা কুণ্ডলী দেখা হয় সেখানে মাত্র 4টে কি 5টা কুণ্ডলী এমন পাওয়া যাবে যেখানে রাহু ভালো রেজাল্ট করেছে। বাদবাকি সবাইকেই স্ট্রাগল করতে দেখা যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে পঞ্চম ঘরে এমন কি আছে যেখানে বসে রাহু ভালো রেজাল্ট করবে? যেটা আমি বললাম, একটা কয়েনের যেমন দুটো পিঠ বা সাইড থাকে, তার একটা দিক হচ্ছে কলিযুগে যেটা অভিশাপ বা শাপ, সেটাই যদি আপনার ক্ষেত্রে বরদান হিসেবে আসে তাহলে আপনাকে আর কি চাই। পঞ্চম ঘর থেকে লটারি, সাট্টা, জুয়া, আকস্মিকতা, আপনার প্রেম সম্বন্ধ ও শেয়ার মার্কেট ট্রেডিংয়ের জন্য আমরা পঞ্চম ঘরকে দেখি। শেয়ার মার্কেট ট্রেডিং বা যেখানেই হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা অর্থ লোকসান হয় সেই ক্ষেত্রেই আমরা রাহুকে দেখি। এটাই কারণ যে ভালো অবস্থায় বসা রাহু আপনাকে শেয়ার মার্কেট ট্রেডিং সংক্রান্ত ফিল্ডে রাতারাতি স্টার বানিয়ে দিতে পারে। আমরা কখনোই বলতে পারি না কোনো গ্রহের ক্ষেত্রে যে এই গ্রহ এখানে বসে 100% ভালো রেজাল্ট করবে বিনা মেহনতে বা বিনা পরিশ্রমে। আপনার ভাগ্যস্থান যতই মজবুত হোক না কেন, ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে অবশ্যই মেহনত বা পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে ফলের আশা করা ঠিক না। কিন্তু পঞ্চম ঘরে রাহু যদি ভালো অবস্থায় বসে তাহলে অনেক সময় কম মেহনতে বা পরিশ্রমে এত ভালো রেজাল্ট করে দেয় যা ভাবাই যায় না। এই ক্ষেত্রে রাহুর ফিল্ডে কাজ করতে হবে। এই নয় যে আপনার পঞ্চম ঘরে রাহু বসে আছে আর আপনি ধর্মজনিত কাজ, বেদপাঠ বা ব্রাহ্মণের কাজ করছেন, সেক্ষেত্রে রেজাল্ট পাবেন না। সেই কারণে বললাম, যে কর্ম রাহুর ফিল্ডজনিত হবে, বড় বড় ফিনান্সার, শেয়ার মার্কেটের ট্রেডিং এবং যারা মহারথী তাদের কুণ্ডলিতে দেখতে পাবেন পঞ্চমে কারক রাহু বিরাজমান আছে। পঞ্চমে বসা রাহু মানুষকে ইন্টেলিজেন্ট বানায়। নিজের সোর্স অফ ইনকামের জন্য এক্সট্রিম জায়গায় যেতে পারে এরকম ব্যক্তি। এরকম ব্যক্তি কম পরিশ্রমে ভালো রেজাল্ট করবে। লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট, যে কোনো আকস্মিকভাবে ধনলাভের ক্ষেত্রে রাহু এখানে ব্যক্তিকে সাপোর্ট দেবে। শর্ত একটাই যে রাহুর কন্ডিশন ভালো হতে হবে।
পরবর্তী ঘর বা ভাব হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে পাপ গ্রহ ভালো রেজাল্ট করে। ষষ্ঠ ঘরে রাহু বসে ব্যক্তিকে প্রবল শত্রুহন্তা বানায়। এরকম ব্যক্তির সাথে যারা শত্রুতা করে তারা নিজেরাই এত সমস্যায় থাকে যে ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। কোনো কারণ ছাড়া যদি কেউ শত্রুতা করে তাহলে সে নিজে এত সমস্যায় পড়ে, অর্থাৎ রাহু তাদের নিজেই দণ্ড দেয়। ষষ্ঠে বসা রাহু ব্যক্তির ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে দেয়। এরকম ব্যক্তি খুব সহজে রোগগ্রস্ত হয়ে পড়ে না, কোনো পরিস্থিতির সম্মুখীন হতে গিয়ে হাঁপিয়ে পড়বে না, আর সহজে হার মানবে না। এরকম ব্যক্তি যদি কারুর কাছে ঋণ নেয় তাহলে তার নিজের চেষ্টায় পরিশোধ করে, এবং এখানে বসা ভালো রাহু ব্যক্তিকে ঋণ করিয়ে ব্যক্তির ভাগ্য রাতারাতি উন্নতির রাস্তায় নিয়ে যায়। জন্মকুণ্ডলিতে খুব কম ঘরই আছে যেখানে রাহু জবরদস্ত রেজাল্ট করে, আর তার মধ্যে একটা ভাব বা ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। কম্পেয়ার করলে অনেকেই ষষ্ঠ ঘরের রাহুকে 1 নম্বরে রাখবে। শর্ত একটাই, রাহুর কন্ডিশন ভালো হতে হবে। অনেকেই যারা এই ভিডিও দেখছেন আর তাদের ষষ্ঠ ঘরে রাহু আছে, আর ভগবান না করুক তাদের রাহু খারাপ অবস্থায় আছে, তো একটা জিনিস বুঝে গেছেন নিশ্চয়ই যে আপনার সাথে সমস্ত জিনিস উল্টো হচ্ছে। আপনার শত্রু আপনাকে সমস্যায় ফেলছে, তাদের থেকে মুক্তি পাচ্ছেন না। ঋণও আপনাকে সমস্যায় ফেলছে, রোগও আপনাকে সমস্যায় ফেলছে, এছাড়াও আরও অনেক সমস্যা হচ্ছে। সেই জন্য বললাম, শর্ত একটাই যে রাহুর পরিস্থিতি ভালো হতে হবে। প্রশ্ন উঠতে পারে যে পাপ গ্রহ কি ভালো হয়? দেখুন, রাহুর যেটা মূল স্বভাব সেটা সে পাল্টাবে না। একটা উদাহরণ দিয়ে বলি, ধরা যাক আমার কোনো বন্ধু চোর, তার এই কাজের জন্য অন্য লোকের ক্ষতি হবে, কিন্তু যেহেতু সে আমার বন্ধু তাই আমার কোনো জিনিস সে চুরি করবে না। এখানে বসা রাহুর রেজাল্টে কমতি হতে পারে, কিন্তু যদি ভাবা হয় যে রাহু বদলে যাবে, রাহু গুরুর মতো ফল দেবে, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, যে রাশিতে বসে সেই রাশির স্বরূপ রাহু ধারণ করে। এছাড়াও দশম ঘরে রাহু হলে দশম স্থান কর্মস্থানের ঘর হয়। অনেকের কাছেই শুনে থাকবেন দশমের রাহু রাজনীতিতে বিশাল সাফল্য দিয়ে থাকে। দশমে রাহু ভালো অবস্থায় বসলে রাজনীতি ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে, যেমন বড় ব্যবসায়ী, মার্কেটিং, শেয়ার মার্কেটিং, জমিজমা সংক্রান্ত কাজ, মোবাইল নেটওয়ার্কিং, এ সমস্ত ক্ষেত্রে রাহু ভালো রেজাল্ট দিয়ে থাকে। এরকম ব্যক্তির জীবনে যখন রাহু অ্যাক্টিভ হয় তখন এরকম ব্যক্তি নিজের দমে সমাজে নিজের মান সম্মান প্রতিষ্ঠা করে থাকে। সমাজে এদের ভালো পরিচিতি হয়। এরকম ব্যক্তি সমাজে নিজের একটা ভালো পরিচয় বানায়, নিজের যোগ্যতায় অর্থ ইনকাম করে অন্যের সহযোগিতা ছাড়াই। যাদের দশম ঘরে রাহু থাকে তারা তাদের পিতার থেকেও বেশি উন্নতি করে, নিজের পিতার থেকেও বেশি সম্পত্তি বানায়, পিতার থেকেও বেশি গ্রোথ করে, ইনভেস্ট করে, পয়সা থেকে পয়সা কামায়, আর নিজের নামও করে। আমি এখানে রাহুর নেগেটিভ ফলাফল নিয়ে বলছি না, তাও জানিয়ে রাখি, দশম ঘরে খারাপ রাহু ব্যক্তি বিখ্যাত না হয়ে কুখ্যাত হয়। এরকম ব্যক্তিকে কখনো কখনো সমাজে অপমানিত হতে হয়। দশমে রাহু ভালো হলে আপনাকে আপনার জীবনকালে সব কিছু প্রদান করবে। তাতে আপনি চাকরি করুন বা রাজনীতিতে যান বা ব্যবসা করুন বা সামাজিক কোনো কাজে যুক্ত হন। রাহুর সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ে, যেখান থেকে সুখকে বিচার করা হয়। এখানে 2 ধরনের সুখের কথা বলা যেতে পারে। একটা হচ্ছে মানসিক সুখ, আর একটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক সুখ। মেটেরিয়ালিস্টিক সুখ রাহু দেবে, কিন্তু মানসিক সুখ কেড়ে নেবে। তাও দশমের রাহু ব্যক্তিকে সম্পত্তি, অর্থ, চাকরি, নাম, প্রতিষ্ঠা সব কিছু দিয়ে থাকে। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী
একাদশ ঘর শনির মূল ত্রিকোণ ঘর হয়। একাদশ ঘর কুম্ভ রাশির। রাহুকে শনিবৎ রাহু বলা হয়, কিন্তু শনি আর রাহুর স্বভাবে অনেক পার্থক্য থাকে। শনি আপনাকে ধৈর্য শেখায় এবং শনির রেজাল্ট খুব ধীরে ধীরে পাওয়া যায়। আর রাহু যখন রেজাল্ট দেয় তা আকস্মিক রেজাল্ট দেয়, এমন রেজাল্ট যা আপনি কখনো আশাই করেননি। একাদশ ঘরে রাহু বসলে ব্যক্তি খুব ভালো ম্যানেজ করতে পারে সব ব্যাপার। এটা ইনকামের ঘর। এরকম ব্যক্তির কোনো মতলব থাকে না যে পয়সা কোথা থেকে আসছে। ব্যক্তি চাকরিও করতে পারে, ব্যক্তি ব্যবসাও করতে পারে, ব্যক্তি রাজনীতিও করতে পারে, আবার ব্যক্তি মজদুরিও করতে পারে। অর্থাৎ ব্যক্তির পয়সা চাই। পয়সা কোথা থেকে আসছে সেটা দেখার বিষয় নয় তার ক্ষেত্রে। ইনকামই ব্যক্তির মেন টার্গেট হবে। ষষ্ঠ ঘরের মতো একাদশ ঘরেও পাপগ্রহ ভালো রেজাল্ট করে। নর্মালি যখন একাদশ ঘর মজবুত হয় তখন মানুষ স্টেপ বাই স্টেপ অর্থাৎ সিঁড়িতে ওঠার মতো করে সফলতা পায়। একমাত্র রাহু এখানে বসলে সিঁড়িতে ওঠার মতো সফলতা না দিয়ে লিফটে ওঠার মতো সফলতা দিয়ে থাকে। এটা বোঝানোর সুবিধার জন্য বললাম। এখানে আমার দ্বিতীয় পয়েন্ট শেষ হলো। এখানেও একটা দ্বিমত শুরু হবে। কিছু দর্শক বলবেন যে প্রথম পয়েন্ট তার কুণ্ডলিতে অ্যাপ্লাই হচ্ছে আর দ্বিতীয় পয়েন্টও তার কুণ্ডলিতে অ্যাপ্লাই হচ্ছে। আবার কোনো দর্শক বলবেন প্রথম পয়েন্ট ও দ্বিতীয় পয়েন্ট কোনোটাই তার কুণ্ডলিতে অ্যাপ্লাই হচ্ছে না। আবার কেউ বলবেন একটা পয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে আর একটা পয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না। এবার পরের পয়েন্টটা দেখে নিই। যত পয়েন্ট আপনার কুণ্ডলিতে অ্যাপ্লাই হবে তত ভালো। এবার দেখতে হবে আপনার প্রথম ঘর বা লগ্নে কত নাম্বার লেখা আছে। প্রথম ঘরকে বলা হয় লগ্ন আর তার অধিপতিকে বলা হয় লগ্নেশ। প্রথম ঘরে দেখে নিন কত নাম্বার লেখা আছে। এরপর পঞ্চম ঘরে দেখুন কত নম্বর লেখা আছে। এখানে যেমন 5 নম্বর লেখা আছে, অর্থাৎ সিংহ রাশি, যার অধিপতি সূর্য। আর নবম ঘরে দেখে নিন কত নম্বর লেখা আছে, অর্থাৎ আপনার লগ্নেশের অধিপতি, পঞ্চমেশের অধিপতি ও নবমেশের অধিপতিকে একটা জায়গায় লিখে নিতে হবে। এই কুণ্ডলীর যদি উদাহরণ নিই তাহলে লগ্নে 1 নম্বর লেখা আছে, যার অধিপতি মঙ্গল। এবার দেখতে হবে এই কুণ্ডলিতে মঙ্গল কোথায় বসে আছে। যদি ধরে নিই দশম ঘরে মঙ্গল বসে আছে, এবার দেখতে হবে কুণ্ডলিতে রাহু কোথায় বসে আছে। ধরা যাক রাহু লগ্নে বসে আছে। এবার আপনাকে গুনতে হবে লগ্নেশ থেকে রাহু কত ঘর আগে বসে আছে। তো দশম ঘরে মঙ্গল বসলে এখান থেকে গুনলে 4 ঘর আগে রাহু বসে আছে। যখনই কোনো গ্রহ থেকে অন্য গ্রহ 4 ঘর আগে বা 7 ঘর আগে বা 10 ঘর আগে হয় তখন আমরা এটাকে বলি প্রথম গ্রহ থেকে অন্য গ্রহ কেন্দ্রে রয়েছে। আপনি যদি দেখেন আপনার কুণ্ডলিতে লগ্নেশের থেকে রাহু 4 ঘর আগে, 7 ঘর আগে বা 10 ঘর আগে বসে তাহলে কেন্দ্রতে রয়েছে। তো লগ্নেশের পাশে একটা টিক চিহ্ন মেরে দিন। এরপর পঞ্চম ঘরের অধিপতিকে দেখুন কোথায় বসেছে আর সেখান থেকে রাহু কত ঘর আগে বসেছে। যদি পঞ্চম ঘরের অধিপতির থেকে রাহু 4 ঘর আগে, 7 ঘর আগে বা 10 ঘর আগে হয় তাহলে আপনার পঞ্চমেশের থেকেও রাহু কেন্দ্রতে রয়েছে। তো পঞ্চমেশের পাশেও একটা টিক চিহ্ন দিয়ে দিন। এরপর নবম ঘরের অধিপতিকে দেখুন কোথায় বসেছে। নবম ঘরের অধিপতি থেকে রাহু কত ঘর আগে বসেছে সেটা দেখে নিন। যদি রাহু নবম ঘরের অধিপতির থেকেও 4 ঘর, 7 ঘর বা 10 ঘর আগে বসে তাহলে সেটাও কেন্দ্র হবে এবং নবমেশের পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিন। এবার যদি ধরুন আপনার লগ্নেশের থেকে রাহু কেন্দ্রতে না হয় তাহলে একটা ক্রস চিহ্ন দিয়ে দিন। অর্থাৎ আপনি বুঝে নিতে পারবেন যে লগ্নেশ, পঞ্চম
ও নবম ঘর থেকে রাহু কেন্দ্রতে আছে কি নেই। এই 3 গ্রহ থেকে অর্থাৎ লগ্নেশ, পঞ্চমেশ ও নবমেশ থেকে যদি দুটো গ্রহের থেকে রাহু কেন্দ্রতে থাকে তাহলে আপনার ক্ষেত্রে প্লাস হবে। আর নেগেটিভ তাদের জন্য হবে যাদের লগ্নেশ, পঞ্চমেশ ও নবমেশের মধ্যে কোনোটাতেই রাহু কেন্দ্রতে থাকবে না। এটা ছিল আমার 3 নম্বর পয়েন্ট। আমার প্রথম পয়েন্ট ছিল আপনার লগ্ন কোন নাম্বার দিয়ে শুরু হচ্ছে। আমার দ্বিতীয় পয়েন্ট ছিল আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোন ঘরে বসে আছে। আর 3 নম্বর পয়েন্ট হলো আপনার লগ্নেশ, পঞ্চমেশ ও নবমেশের মধ্যে থেকে রাহু কেন্দ্রতে রয়েছে না কেন্দ্রতে নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি আদ্রা নক্ষত্রে বসে। আদ্রা নক্ষত্র রাহুর নিজের নক্ষত্র হয়। এই নক্ষত্র মিথুন রাশির অন্তর্গত হয়। আমি আগেও বললাম মিথুন লগ্নে রাহু কারক হয়। আমাদের জন্মকুণ্ডলিতে নক্ষত্রর গুরুত্ব অপরিসীম। আপনি রাশি স্টাডি করছেন আর সেখান থেকে নক্ষত্রের স্টাডি করলে মানে আপনি আরও ডিপে পর্যালোচনা করছেন। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলি, আমাদের জ্বর হলে ডাক্তারের কাছে যাই, উনি আমাদের দেখে মেডিসিন দেন, কিন্তু সেই জ্বর 3-4 দিন পরেও যদি না কমে তখন ডাক্তারবাবুর কাছে গেলে উনি কিছু টেস্ট করতে দেন। সেই টেস্টের মাধ্যমে রোগের প্রকৃত কারণ জানা যায়। ডাক্তারবাবুর যখন নর্মাল মেডিসিন দেন সেটাকে যদি আমরা রাশি ধরি আর টেস্টের মাধ্যমে যখন প্রকৃত কারণ বের করেন সেটাকে নক্ষত্র ধরা যেতে পারে। রাহু যদি নিজের নক্ষত্র আদ্রা নক্ষত্রে বসে তাহলে ভালো রেজাল্ট করবে। যদি রাহু সাথী নক্ষত্রে বসে, এটাও রাহুর নিজের নক্ষত্র আর এটা তুলা রাশির অন্তর্গত আসে। পূর্বাষাঢ়া নক্ষত্র যা ধনু রাশির অন্তর্গত আসে এবং এটা শুক্রের নক্ষত্র। এখানেও রাহু যদি ভালো অবস্থায় থাকে তাহলে ভালো রেজাল্ট করে, লাক্সারিয়াস লাইফ লিড করে। আর কখনো কখনো ব্যক্তি মেটেরিয়ালিস্টিক জিনিসের জন্য কম পরিশ্রমে ভালো রেজাল্ট করে থাকে। শতভিষা নক্ষত্র যা কুম্ভ রাশির অন্তর্গত আসে এবং এটাও রাহুর নিজের নক্ষত্র। এখানে রাহু বসলে কখনো কখনো এত পাওয়ারফুল হয়ে যায় যে আপনাকে ধন, পদ, প্রতিষ্ঠা সব কিছু প্রদান করে থাকে। আকস্মিকভাবে দেবে কি দেবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেবে এবং আপনার পরিশ্রমের মাধ্যমেই দেবে, এটা নিশ্চিত। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যা মীন রাশির অন্তর্গত আসে এবং এটাও শনিদেবের নক্ষত্র হয়। এই নক্ষত্র রাহু ভালো ফল করে। জ্যোতিষশাস্ত্রে রাহুকে যেখানে শনিবৎ রাহু বলা হয় তা ভুল নয়। দেখবেন যে লগ্নে শনি কারক সেখানে অটোমেটিক রাহু কারক হয়ে যায়। যে রাশিতে শনি কমফোর্টেবল সেখানে রাহুও কমফোর্টেবল হয়। এছাড়াও আপনাকে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান দেখতে হবে। বাস্তবিক ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে যাদের কুণ্ডলিতে শনিদেব পীড়িত হয় তাদের ক্ষেত্রে 99% দেখা গেছে যে রাহুও খারাপ অবস্থায় রয়েছে। আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যে রাহুর পজিশন তো ভালো আসে কিন্তু রাহু নেগেটিভ রেজাল্ট কেন দিচ্ছে। এটার কারণই হচ্ছে যে শনিদেবের পজিশন সঠিক নেই বলে। এটা শুধু শনি ও রাহুর ক্ষেত্রেই হয় এরকম নয়, এটা অন্য গ্রহদের ক্ষেত্রেও দেখা যায়। যাদের কুণ্ডলিতে বুধ বাজেভাবে পীড়িত হয় তাদের কুণ্ডলিতে শুক্রের প্রভাব কম হয়ে যায়। যাদের কুণ্ডলিতে শুক্র কমজোর হবে সেখানে অটোমেটিক্যালি বুধের প্রভাব কম হয়ে যাবে। তাই বললাম আপনার কুণ্ডলিতে একবার শনির অবস্থান দেখে নিন। শনিদেবের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে রাহু কোথাও না কোথাও আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তো এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন যে আপনার কুণ্ডলিতে রাহু কেমন। নিজের জন্য কুণ্ডলিতে এই পয়েন্টগুলো একবার মিলিয়ে দেখুন। আশা করি পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবশেষে একটা কথা বলি, যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে
তাহলে পরবর্তীকালে আমি এরকম একটা ভিডিও শনিদেবের ক্ষেত্রে নিয়ে আসব। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল জন্মকুণ্ডলিতে রাহুর পরিস্থিতি জানার সহজ উপায়। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।